ইসরায়েলের নজিরবিহীন হামলায় লেবাননে নিহতের সংখ্যা 550 ছাড়িয়েছে। লেবাননের আত্মরক্ষার যে কোনো পদক্ষেপে চীনের সমর্থন। হামাস শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের বেঁচে থাকা নিয়ে ধোঁয়াশা। মৃত্যুর গুঞ্জন নিয়ে ইসরায়েলের বিভিন্ন সংস্থার মতবিরোধ। অস্ট্রিয়ার এমপি হওয়ার লড়াই বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। পারবেন কি ইতিহাস গড়তে? আসসালামু আলাইকুম, দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। লেবাননের স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা 558 ছাড়িয়েছে। আহত হয়েছেন 1600-রও বেশি লেবাননবাসী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার হিজবুল্লাহর প্রায় 3 শতাধিক অবস্থানে 1600-রও বেশি হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান। হিজবুল্লাহ সক্রিয় কর্মী থাকেন এমন ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নোটিশ জারির পর বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। খুব অল্প সময় পাওয়ায় হুমকির মুখে থাকা বাসিন্দারা নিরাপদ আশ্রয় সরার চেষ্টা করলেও মুহুর্মুহু গোলার আঘাতে হতাহত হন। পাল্টা জবাব দিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে 2 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। পাল্টাপাল্টি হামলা থামিয়ে দুই পক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। তুরস্কের অভিযোগ, এই বর্বর হামলার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। এদিকে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রতিবেশী লেবাননে ইসরায়েলের বর্বর হামলায় উদ্বেগ জানিয়েছে চীন। এই অবস্থায় শুধু ইসরায়েল নয়, অন্য যে কোনো হামলাকারী দেশের বিরুদ্ধে লেবাননের আত্মরক্ষার অধিকার আছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে যাওয়া চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া জরুরি। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে কোনো হামলার বিরুদ্ধে লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আত্মমর্যাদা রক্ষার অধিকার আছে। বেইজিং বরাবরই একে সমর্থন জানায়। সোমবার নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে বৈঠকে বেইজিংয়ের এই অবস্থানের কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সম্প্রতি লেবাননে পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার প্রেক্ষাপটে কথা বলেন তিনি। বিস্ফোরণজনিত ওই হামলার জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছে লেবানন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাত ঘিরে চীন উদ্বিগ্ন জানিয়ে ওয়াং ই বলেন, পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণে লেবাননে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় চীন। এ ধরনের হামলাকে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন তিনি। বল প্রয়োগ কখনোই ন্যায় বিচার হতে পারে না। সংঘাতের বিরুদ্ধে সংঘাতও মধ্যপ্রাচ্যে কোনো সমাধান বয়ে আনবে না উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কোনোভাবেই সমর্থন করে না বেইজিং। গাজা যুদ্ধ কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে অভিমত জানিয়ে ওয়াং ই আরও বলেন, এই পরিস্থিতি সামাল দিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও সেখান থেকে ইসরায়েলের সকল সেনা প্রত্যাহার করা জরুরি। একই সাথে ওই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিতে ফিলিস্তিন ইসরায়েল 2 রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা প্রয়োজন বলেন তিনি। বৈঠকে বন্ধু রাষ্ট্র হিসেবে লেবাননকে বরাবর সমর্থন দিয়ে যাওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বু হাবিব। জাতিসংঘে লেবাননের পক্ষে সোচ্চার থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনিদের উপর চলা বর্বরতার খণ্ডচিত্র আর তথ্য প্রচার করায় এবার পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরা কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। 45 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির ওই কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও সম্প্রচার। ভাঙচুর চালিয়ে সম্প্রচার সরঞ্জামও নিয়ে গেছে দখলদার সেনারা। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযান চালিয়ে আগামী 45 দিন সম্প্রচার বন্ধ রাখার সামরিক আদেশ জারি করেছে তারা। এর আগে গত 5 মে জেরুজালেমে আল জাজিরার অফিস বন্ধ করে দেয় ইসরায়েল। সেদিন অভিযানে মুখোশ পরে ভারী অস্ত্রের সাথে আল জাজিরার অফিসে প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা। এ সময় তারা পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারিকে সম্প্রচার বন্ধ করতে বলে। অভিযানের সময় অফিসের সমস্ত ক্যামেরা জব্দ করেছে তারা। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সাথে আল জাজিরার সাংবাদিকদের সংযোগ রয়েছে এবং তারা পক্ষপাতিত্ব করছে। এছাড়া তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে ইসরায়েল। তবে আল জাজিরা এসব দাবি প্রত্যাখ্যান করে জানায়, উল্টো ইসরায়েলি গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে আল জাজিরার অন্তত 3 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এমনকি গাজায় তাদের অফিসে বোমা হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি আরও জানান, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে তাদের অফিস বন্ধ করতে চায় এমন কোনো বিজ্ঞপ্তি তারা আগে পাননি।
إغلاق مكتب الجزيرة. যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের বিমান হামলা ও বর্বরতার দৃশ্য বরাবরই সম্প্রচার করে আসছিল আল জাজিরা। হাসপাতালে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, অপরাধ ও নির্বিচারে ফিলিস্তিনিদের গণহত্যা চালানোর নির্মম চিত্র বিশ্ব দরবারে তুলে আনে এই সংবাদ মাধ্যমটি। ইফাত জাহান, বাংলা ভিশন। মাত্র 2 মাস আগে হামাসের শীর্ষ নেতৃত্বের হাল ধরা ইয়াহিয়া সিনওয়ারের হদিস নেই দীর্ঘদিন। এতে ডালপালা মেলছে গুজব আর গুঞ্জন। তিনি বেঁচে নেই এমন আলোচনাও ঘুরে ফিরছে মুখে মুখে। এতে বাতাস দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যদিও ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের দাবি বেঁচে আছেন সিনওয়ার। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। তিনি কোথায় আছেন? জীবিত আছেন নাকি মারা গেছেন? যদি মারাই যান তাহলে হামাসকে কে দিচ্ছে যুদ্ধের নির্দেশনা? নাকি নিজেকে আত্মগোপনে রেখেই সবাইকে সংগঠিত করছেন তিনি? হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কিত এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এখন দিশেহারা ইসরায়েলের গোয়েন্দারা। মাস দুয়েক আগে ইসরায়েলের হামলায় ইসমাইল হানিয়া প্রাণ হারালে হামাসের হাল ধরেন ইয়াহিয়া সিনওয়ার। তবে এত বড় দায়িত্ব নেওয়ার পর তিনি প্রকাশ্যে আসেননি। তার এই রহস্যে ঘেরা চরিত্রের জন্য মহাবিপাকে পড়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হচ্ছে ইয়াহিয়া সিনওয়ার হয়তো ইসরায়েলের কোনো হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোও তদন্ত করছে। তবে এমনটা দাবি করলেও তার মৃত্যু নিশ্চিত করার মতো শক্ত কোনো প্রমাণ তাদের হাতে নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের যুক্তি হল সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিনওয়ারের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি। ফলে তাদের ধারণা গাজায় আইডিএফের সাম্প্রতিক কোনো বিমান হামলায় নিহত হয়েছেন হামাস নেতা সিনওয়ার। এমনটা বিশ্বাস করছে দেশটির সেনাবাহিনীও। তবে টাইমস অব ইসরায়েল বলছে এটি অবাস্তব ও জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়। এর পেছনে কোনো অকাট্য প্রমাণ নেই। এছাড়া ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের ধারণা ইয়াহিয়া সিনওয়ার এখনও বেঁচে আছেন, তবে তিনি চুপচাপ আছেন। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা করে হামাস যোদ্ধারা। তাদের হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়। 250 জনের বেশি ইসরায়েলিকে গাজায় বন্দি করে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। আর এই হামলার মাস্টার মাইন্ড হিসাবে ধরা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। জানা যায় সেই হামলার পর থেকেই তিনি গাজার নিচে ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গে লুকিয়ে আছেন। শুধু যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা আদান প্রদানের সময় পুনরায় আবির্ভূত হন তিনি। ওই হামলার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত 1 বছরের যুদ্ধে হামাসের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক প্রধান ইসমাইল হানিয়ে, সামরিক ব্রিগেড প্রধান মোহাম্মদ দেইফ, শীর্ষ কমান্ডার রাফা সালমেহ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তবে ইয়াহিয়া সিনওয়ারের বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই আছে। কেননা কিছুদিন আগেই সিনওয়ারের নাম সম্বলিত গুরুত্বপূর্ণ একটি চিঠি ইয়েমেনি হুতি বিদ্রোহীদের কাছে এসে পৌঁছায়। যেই চিঠিতে সিনওয়ার জানান ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সহায়তায় আরও 1 বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উপকরণ হামাসের কাছে আছে। তবে আদতে এই চিঠি সিনওয়ার পাঠিয়েছেন কিনা বা পাঠালেও সেটা কবে লেখা হয়েছিল তা জানার কোনো উপায় নেই। ফলে ইয়াহিয়া সিনওয়ার আসলে কোথায় আছেন, কিভাবে আছেন, নাকি নিহত হয়েছেন, এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই জানিয়ে দেবে। মির ফজলে রাব্বি, বাংলা ভিশন। মানবতার সফলতা নির্ভর করছে সবার সম্মিলিত শক্তির উপর, সংঘাতে নয়। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএন সামিট অন দ্য ফিউচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেন। মোদী বলেন, বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন। ভারত বিশ্বের সঙ্গে তার ডিজিটাল বেসামরিক অবকাঠামো ভাগ করে নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। টেকসই উন্নয়ন এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সর্বোচ্চ অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। বলেন, 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনে টেকসই উন্নয়নের সফলতা দেখিয়েছে ভারত। এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠকে বাইডেন বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ ও গতিশীল। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের অপচেষ্টা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র কোয়াড জোটকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে চীন। ওয়াশিংটনের এসব কর্মকাণ্ডে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে বলেও হুঁশিয়ারি করেছে বেইজিং। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে গঠিত কোয়াড জোট। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাইডেনের সঙ্গে যোগ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা চীনের নাম উল্লেখ না করে পূর্ব ও দক্ষিণ চীন সাগর নিয়ে গভীর উদ্বেগ জানান। নিরাপদ জলসীমা নিশ্চিতে আগামী বছর যৌথ উপকূলরক্ষী অভিযানের ঘোষণা দেন তারা। মার্কিন উপকূলরক্ষী জাহাজে ওই অভিযান চালানো হবে। একই সাথে জোটভুক্ত দেশগুলোর মাঝে সামরিক সরঞ্জাম সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানানো হয়। মূলত এই জোটের ওপর ভর করে যুক্তরাষ্ট্র চীনকে ঠেকানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে এই আধিপত্যবাদী মানসিকতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায়। এদিন এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীনকে উদ্দেশ্যমূলকভাবে হুমকি আকারে হাজির করে এই জোটের তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিকে আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে কোয়াডকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চীনকে হুমকি হিসেবে সামনে এনে ইচ্ছাকৃতভাবে তাদের বিচ্ছিন্ন করা ও নিয়ন্ত্রণ করার চেষ্টা এটি। যুক্তরাষ্ট্র যদিও বলছে চীনকে লক্ষ্য করে কোয়াড কাজ করছে না, কিন্তু এবারের সম্মেলনের পুরোটা জুড়েই চীন নিয়েই আলোচনা করেছে তারা। চীনকে বাইরে রেখে কোয়াডের কার্যক্রম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেন লিন। দেশে দেশে পারস্পরিক সহায়তা বৃদ্ধি পাক, কিন্তু তা যেন তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে না হয়, এটিই চীনের নীতি। যে কোনো জেট যেন আঞ্চলিক শান্তি, স্থিতি ও উন্নয়নের কাজে লাগে। এর বদলে বিশেষ গোষ্ঠীবদ্ধতা, আঞ্চলিক স্থিতি ও পারস্পরিক বিশ্বাসের ক্ষতি করে। এমনটি করা হলে এশিয়া প্যাসিফিকের সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কোয়াডের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোকে নিজের উদ্দেশ্য সাধনে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এতে এই অঞ্চলের জনগণের সম্মিলিত স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। অস্ট্রিয়ার পার্লামেন্ট সদস্য হওয়ার লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। আসছে 29 সেপ্টেম্বর অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন। নির্বাচিত হলে তিনিই হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রথম বাংলাদেশি। আমি মাহমুদুর রহমান নয়ন। আমার জন্ম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। আমি ছোটবেলায় 10 বছর বাংলাদেশে ভোলার উপজেলা লালমোহনে ছিলাম। ব্রিটেনের পর এবার ইউরোপের দেশ অস্ট্রিয়ার পার্লামেন্ট সদস্য হতে মাঠে নেমেছেন এক বাংলাদেশি তরুণ। নির্বাচিত হলে তিনিই হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রথম বাংলাদেশি সদস্য। যদিও ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশির সংখ্যা 4। মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ বর্তমান ক্ষমতাসীন দল অস্ট্রেলিয়ান পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আসছে 29 সেপ্টেম্বর অস্ট্রিয়ায় হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রিয়া থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমানের ছেলে। আপনারা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন। ও যদি ভোটে নির্বাচিত হয় তাহলে অস্ট্রিয়ান পার্লামেন্টে এই প্রথম মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের সন্তান হিসাবে অস্ট্রিয়ান পার্লামেন্টে জয়েন করবেন। পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সে দেশে থাকা প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন 2024 সাল চলছে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন। এই পার্লামেন্ট ইলেকশনেও আমি পুরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার থেকে নমিনেশন পেয়েছি এবং আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাহিরের যারা আছে সবার সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারবো, সেই আশাবাদী। আর সবার কাছে অবশ্যই দোয়া প্রার্থী। আমি যদি এমপি হতে পারি তাহলে এটা শুধুমাত্র
আমার নিজের পার্সোনাল কাজ না, আমার এটা পলিটিক্যাল শুধু কাজ না, এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য অনেক বড় একটা বিষয়। মূলধারার রাজনীতিতে শুধুমাত্র অস্ট্রিয়ার কাজের জন্য না, অস্ট্রিয়ার বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের জন্য যেন কাজ করতে পারি, সেটাই আশাবাদী সবাই। আমার মাহমুদুর রহমান অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। হায়ার টেকনিক্যাল কলেজে পড়ার সময়টাতেই 2012 ও 13-তে অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। সেখানে তিনি অন্তত 11 লাখ শিক্ষার্থীর নেতৃত্ব দেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং তাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি এবং আমি চাই তার এই দ্বিতীয় প্রজন্মের সে আমাদেরকে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের সবাইকে সন্তুষ্ট করুক এবং তার সমস্ত দিক দিয়ে সাফল্য কামনা করছি। অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে ভূমিকা রাখা সহ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। নজিরবিহীন বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ সুদানের বাসিন্দারা। এ বন্যায় গত 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে 77,200 জন। রাস্তাঘাট পানিতে তলিয়ে বিচ্ছিন্ন হয়েছে লিয়ার অঞ্চলের বেশিরভাগ এলাকা। আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি হয়েছে দুর্যোগ সতর্কতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছে দক্ষিণ সুদানের বাসিন্দারা। সুদানের লিয়ার অঞ্চলের বেশিরভাগ জায়গায় পানিতে ডুবে গেছে, তলিয়ে গেছে সমস্ত রাস্তাঘাট। রাজধানী জুবার সাথে সংযোগকারী সব রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যেতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সুদানে আগামী মাসগুলোতে আরও বেশি বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করেছে সরকার। সামনের দিনগুলোতে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে তারা। লিয়ার অঞ্চলের কমিশনার স্টিফেন টেকার রিয়াক জানান, গত 2 বছরে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির প্রায় 77,200 জন বাসিন্দা। পরিস্থিতি খারাপ হওয়ায় সকলকে উচ্চভূমিতে স্থানান্তর করা হয়েছে। দুর্যোগের মধ্যেই খার্তুম থেকে আশ্রয় নিতে আসা লোকজনদের গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই কমিশনার। লিয়ারে এখন খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধ বিমানে করে সরবরাহ করা হচ্ছে। তবে বৃষ্টির দিনগুলোতে নিত্য প্রয়োজনীয় সব জিনিস সরবরাহ বন্ধ রাখা হয়। জানা যায় 2019 সাল থেকে সুদানের বাকি অঞ্চলগুলোর সাথে এই অঞ্চলের বেশিরভাগ জায়গা বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। লিয়ারে জাতিসংঘের শান্তিবাহিনীর সদস্য ওমানে আগিকুম জানান, ভারী বৃষ্টিপাতের কারণে বেশিরভাগ অঞ্চলই ঝুঁকির মধ্যে রয়েছে। রাস্তাগুলো খুবই খারাপ, ফলে টহল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। যাতায়াতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত পানির প্রবেশ ঠেকাতে বালির ব্যাগ সরবরাহ ও বাঁধ নির্মাণের অনুরোধ জানিয়েছে বাসিন্দারা। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।